বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস তিনি বলছেন এক ফ্যাসিস্টকে বিদায় করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা দিতে নয়। মানে এখান থেকে আসলে কি বার্তা পাওয়া যাচ্ছে? আবারও কি কোনো -2, এবারে দুই ব্যক্তি না দুই দল, এরকম কি কোনো বার্তা আসলে কি বলতে চাচ্ছেন? যে উনি বিএনপিকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করতে চাচ্ছেন আখ্যান ইঙ্গিতে। আমি এই জিনিস, এটাই হলো ওনাদের রাজনীতি এই মুহূর্তে এটাই ওনাদের রাজনীতি। আমি মনে করি এই রাজনীতি ওনাদেরকে ভোগাবে। কারণ আমি সবসময় বলি মাইনাস ফর্মুলা মানুষ খায় না, মানুষ বিভক্তি রাজনীতি পছন্দ করে না। আপনি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বাদ দিবেন, বাংলাদেশ থেকে বিএনপি বাদ দিবেন, বাংলাদেশে থাকবে না কে ভাই? কে থাকবে বাংলাদেশটাতে? আমি তো সার্জিসকে চ্যালেঞ্জ করতেছি, পলিটিক্যাল পার্টি করেন, ইলেকশনে আসেন, 10টা আসন পান, 10টা, তারপরে আমার সালাপ করেন ভাই। আমাদের অভিজ্ঞতা এমনি হয় না, দেখে আসছে অনেক কিছু, অনেক দেখছি। 10টা মানুষকে যদি আপনি আক্রমণ করেন, মানুষকে যদি অপমান করে যে কথাটা বলবেন, আপনি সাময়িক হাততালি পাইতে পারেন আপনার ভক্তদের কাছ থেকে, কিন্তু এই দেশের মানুষ অপমান করাটাকে পছন্দ করে না। হোয়াট ইজ দ্য মিনিং অফ আরেক ফ্যাসিস্ট? আমি একটা কথা বলি, দেখেন বিএনপি কবে গেছে ক্ষমতা থেকে? দেশ থেকে বিএনপি ক্ষমতা থেকে গেছে 2006 সালে, 7 সাল ধরেন, 7-এর পরে আজকে 17 বছর হয়ে গেছে। 2007 সালের বিএনপি আজকের বিএনপি এক না, এটা সার্জিসকে বুঝতে হবে। 2007 সালে বিএনপি কি করছে ওই উদাহরণ আজকে আপনার আমাকে দেখেন না। আবার আওয়ামী লীগ মনে করেন 2024 সালে আওয়ামী লীগের পতন হয়েছে, যদি 26 সালে ইলেকশন হয়, 26 সালে আওয়ামী লীগ আর আজকে আওয়ামী লীগ এক হবে না, এর মধ্যে আওয়ামী লীগের অনেক চেঞ্জ হয়ে যাবে। আপনি যে পুরো আন্দোলনের ক্রেডিটটা নিজের কাছে নিচ্ছেন, আপনি নিচ্ছেন, বলছেন আমি করেছি। আরে ভাই আপনারা কি করছেন সেটা আমরা দেখছি। আমি এখন একটা কথা বলি, যে কথাটা শুনলে আপনার হয়তো একটু অবাক হবেন যে কেন বলতেছি। ওনারা যে কতটুকু করতে পারে সেটা আমরা দেখেছি। যখন ওনারা 6 জন ওই হারুনের হোটেলে বসে সিগনেচার দিয়েছিল, এটা আমরা প্রত্যাহার করলাম। আপনি বলবেন যে চাপ করে সিগনেচার দিয়েছিল না, হারুনের হোটেলে কি ওনারা 6 জন ছাড়া এর আগে আর কেউ যায় নাই? আগে আর কোন পলিটিক্যাল লিডারদের নেয় নাই? কারো কাছ থেকে হারুন সাহেব সিগনেচার আদায় করতে পারছিল? কেন পায় নাই? পারে না এই কারণে they were seasoned politician। না, কিন্তু মাসুদ কামাল যেমন গত তত্ত্বাবধায়ক সরকারের সময়, 11 তত্ত্বাবধায়ক সরকারের সময়, তখন তো আমরা দেখেছি পলিটিক্যাল লিডারদেরকে নিয়ে অনেক রকম কনফেশন, অনেক রকম, যখন -2 তখনও সেই পলিটিশিয়ানদের দিয়ে করানো হচ্ছিল। মানে হয়েছে তো চাপ দিয়ে এরকম পলিটিশিয়ানদের করানো হয়েছে। হোটেলের জিনিস না, আমি ওনারা হারুনের হোটেলে গিয়েছিলেন, ওনারা আর্মির কাছে যান নাই। কিন্তু হারুন ওনাদের যে ট্রিটমেন্ট দিচ্ছে, এই ট্রিটমেন্ট তো এই বাংলাদেশে এই কয়েকদিন আগে অনেককে দিয়েছে, দেয়নি? দিয়েছে তো, 28 অক্টোবর সময় দিয়েছে, এর আগের বছর 10 ডিসেম্বরের সময় দিয়েছে, পলিটিক্যাল লিডারদেরকে দিয়েছে, অনেককে নিয়ে গেছে। সবার কাছ থেকে মুচে রেখে আদায় করতে পারছে? পারে নাই তো। এই 6 জন তো দিয়ে আসছিল কেন বলেন? দিয়ে আসছিল, তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি। কাজে বড় বড় কথা বলেন না, আমরাই কি সব বুঝি ভাই, আমরা সব বুঝি। এখন আপনি বলবেন যে এটা হয়তো চলতি হওয়ার বিপরীতে বললাম কথা। হ্যাঁ আমি বললাম এই কারণে, আপনি যখন কথা বলবেন আপনাকে বুঝতে হবে এই কথা একসময় আমার বিরুদ্ধে উচ্চারিত হতে পারে, তখন আমি কি জবাব দেব? অন্তর্বর্তী সরকার আসার পর থেকে প্রতিদিনই মোটামুটি নানান রকম যৌক্তিক অযৌক্তিক নানান রকম দাবি দেওয়া তুলে ধরছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা দেখেছি একদম এইচএসসি পরীক্ষা বাতিলের আবেদন থেকে শুরু করে আনসারদের আন্দোলন, দাবি দেওয়া, পেশা শ্রমিক, পোশাক শ্রমিকদের থেকে বিভিন্ন সেক্টরের শ্রমিকদের, এবং তারপরে সবশেষ দেখলাম একদম ডিসি নিয়োগের ক্ষেত্রে ডিসিদেরও মারামারি, হাতাহাতির ঘটনা ঘটলো। এতটাই মানে এই হাতাহাতি এমনই অবস্থায় গেল যে কর্মকর্তাদের রোষানল থেকে বাঁচতে যুগ্ম সচিব আলী আজম তিনি বাথরুমে গিয়ে, টয়লেটে গিয়ে 2 ঘন্টা বসেছিলেন, পরে সিনিয়র কর্মকর্তারা গিয়ে তাকে উদ্ধার করলেন। এইরকম আন্দোলন, দাবি দেওয়া কতদিন ঠিক চলতে থাকবে, এটি একটি প্রশ্ন। এবং এই ডিসি নিয়োগের কথা যেটি বলছিলাম, সেখানে যেই পরবর্তীতে 8 জনের পদায়ন বাতিল করা হলো এবং তাদের বিরুদ্ধে অভিযোগের মূল হচ্ছে তারা আওয়ামী লীগ সংশ্লিষ্টতা, মন্ত্রীদের পিএস ছিলেন, এরকম কিছু বলা হলো। মানে এর আগে যারা আওয়ামী বিরোধী ছিল বা বিএনপি জামাত বা অন্য দলের ছিল তাদেরকে বঞ্চিত করা হতো, এবার কি যারা আওয়ামী পন্থী তারা বঞ্চিত হবেন? আমি এখানে একটা প্রশ্ন বলি আপনাকে, অনেক বড় প্রশ্ন, অনেক বড় ডিটেইলে প্রশ্ন। আমি এত ডিটেইলে যাবো না, আমি সংক্ষেপে আপনাকে বলি
জিনিসটা হলো কি, আমি সুবিধাপ্রাপ্ত, তুমি বঞ্চিত, অতএব তোমাকে এখন সুবিধা দিতে হবে। ভাই আপনি সরকারি চাকরি করতে আসছেন, কিন্তু সুবিধা পেতে আসেন নাই। যদি আগে আওয়ামী লীগের লোকজন সুবিধা পেয়ে থাকে, তার সাজা, তার রেমেডিটা কি, তার প্রতিষেধক কি, তার চিকিৎসা কি, নতুন আরেকজনকে সুযোগ দেওয়া? সুযোগের কি আছে এখানে? ডেপুটি সেক্রেটারি হলে উনি ডিসি হতে পারেন। আপনি যদি ডেপুটি সেক্রেটারি হয়ে সচিবালয়ে কাজ করেন, তবুও আপনি ডেপুটি সেক্রেটারি বেতনই পাবেন। যদি আপনি ডিসি হয়ে যান, তবুও এটা পোস্টিং। সরকারি চাকরিতে পোস্টিং আছে, সরকারি চাকরিতে প্রাইস পোস্টিং থাকবে কেন? এরা মনে করে এটা প্রাইস পোস্টিং। তারা মনে করে যে আমি ডিসি হয়ে যাওয়া মানে একটা জেলার আমি রাজা হয়ে গেলাম। এই যে মানসিকতাটা, আমি যেতে পারলাম না, আমার ভাই অথবা আমার আপনার ইয়ে গেল, আমার সহপাঠী করিম গেল, আমি যাইতে পারলাম না, অর্থাৎ করিম সুবিধা পেয়ে গেল না। আপনি যখন এটা ভাববেন, এটা এই ভাবনাটা আপনার মধ্যে আসে কখন? তখনই আসে যখন আপনি দেখেন যিনি ডিসি হয় তিনি আসলেই অনেক সুযোগ সুবিধা পান। ওটা অন্যায় হয়েছিল, ওই অন্যায়ের আপনি শাস্তি করতে পারেন, শাস্তি দিতে পারেন, কিন্তু ওই অন্যায়ের প্রতিকার কিন্তু আরেকজনকে সুযোগ দেওয়া না। এটা হলো সহজ কথা। তাহলে কি সরকার সঠিকভাবে সঠিক পথে আছে এই দাবি দেওয়া মেটানোর ক্ষেত্রে? না, নাই, নাই, একদম নাই। আমি আপনাকে বলি, এই জায়গাটাতে এই সরকার ধরা খাবে, আমলাতন্ত্রের কাছে এই সরকার ধরা খাবে, ভয়ঙ্কর ভাবে ধরা খাবে। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল বলে আমি শেষ করি আপনাকে। 1971 সালের 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, মানে 16 ডিসেম্বর পুরো বাংলাদেশে আমাদের মুক্তিযোদ্ধাদের এবং নতুন সরকারের, বঙ্গবন্ধু সরকারের আধিপত্যটা কায়েম হলো, বুঝলেন বন্ধু। 15 ডিসেম্বর পর্যন্ত এই সচিবালয়ে কাজ করছে যে সমস্ত আমলারা, যে সমস্ত সচিবরা, তারা কার পক্ষে ফাইট করছে? পাকিস্তান গভর্নমেন্টের পক্ষে ফাইট করছে। আপনি 16 তারিখে এসে এক রাত্রের মধ্যে কি এমন কিছু ঘটে গেল যে তারা সবাই বাংলাদেশের পক্ষে চলে আসলো, তারা বাংলাদেশকে ভালোবাসতে শুরু করলো? হয় না, ভালোবাসা এক রাত্রে হয় না রে ভাই। ছুটি আমি করছিলাম যে এতদিন মানে যারা সরকার বিরোধী ছিল তারা বঞ্চিত হয়েছে বিভিন্ন নিয়োগ বা পদায়নে। এখন কি যারা গত সরকারের পন্থী বা আওয়ামী লীগে ছিল, আওয়ামী লীগ পন্থী ছিল, তারা বঞ্চিত হবে? না, এটা হওয়া উচিত না। এটা একটা সাধারণ মানুষের মধ্যে এই ধরনের ধারণা আছে, এই যে আগের বার তোমরা বাড়তি সুযোগ পেয়েছো, আমরা এখন বাড়তি সুযোগ পাবো। আচ্ছা আপনি আমাকে বলেন, আপনি যদি এখন কাউকে বাড়তি সুযোগ দেন, তাহলে বাড়তি সুযোগ আপনি 10 জনের মধ্যে কয়জনকে দিবেন? 3 জনকে দিবেন, তো বাকি 7 জন বঞ্চিত হবে না? তাহলে এটা কি মিউজিক্যাল চেয়ারের মধ্যে চলতে থাকবে? না, নিয়মটা হলো যে বাড়তি সুযোগের কোনো অপশনই তো নাই। আপনি বাড়তি সুযোগ যদি আপনি দেন, তাহলে আবার আপনি আওয়ামী লীগের মতো হয়ে গেলেন, তা আপনি করতে পারেন না। নিয়মটা হলো যার যা প্রাপ্য তাই ঠিক ততটুকু দিবেন, কোনো বাড়তি বুদ্ধি নাই রে ভাই। এবং যারা বাড়তি সুযোগ চায় তাদের বিরুদ্ধে আমি মনে করি প্রশাসনিক অ্যাকশন নেওয়া উচিত, কিন্তু এটা বাস্তবে নিতে পারবে না। আমি বলি কেন পারবে না? পারবে না হলো এই আমলাতন্ত্র, আমি মনে করি এখন পর্যন্ত যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্লান্ডার সেটা হচ্ছে যে হাসিনা সরকারের আমলাতন্ত্রের উপর 100% নির্ভর করার যে প্রবণতা, এটা হলো সবচেয়ে বড় ব্লান্ডার। এবং এই প্রবণতার কারণে বঙ্গবন্ধু সরকার ক্ষমতা গ্রহণের 3.5 বছরের মাথায় শেষ হয়ে গেছিল। আমি এখন কাউন্টি যে তারা কতদিন টিকবে, কারণ আমলাতন্ত্র আপনাকে প্রতি পদে পদে ডিস্টার্ব করবে। আপনি দেখেন গত কয়েকদিন ধরে এই দেশের সবচেয়ে বড় সমস্যা কি? দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলোই বড় সমস্যা, বন্যা। কিন্তু পুরো প্রশাসন এখন ক্রিয়া ব্যস্ত 59 জন ডিসি কি হবে কে হবে না এটা নিয়ে। ডিসি কে হলো না হলো এতে আমি বাজার করে খাই ভাই, আমার কি আসে যায়? ঢাকার ডিসি কে আমার কোনো জানার দরকার আছে? দরকার নাই। কিন্তু তারা এখন এই সমস্ত আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করতেছে। কিন্তু জনাব মাসুদ কামাল, মানে শেখ হাসিনার আমলাতন্ত্রের উপর নির্ভর না করে আসলে উপায় কি এই সরকারের? কেন উপায় থাকবে না? কেন উপায় থাকবে না? শেখ হাসিনা তো বলে আমার সংবিধান বলে আমি ছাড়া আমার কোনো বিকল্প নাই। শুনেননি আপনি একদিন শেখ হাসিনার কোনো বিকল্প নাই? আওয়ামী লীগের লোকজন বলেনি আপনাকে? বলছে শেখ হাসিনার বিকল্প কে? শেখ হাসিনার কোনো বিকল্প নাই। বিকল্প দেশ চলতেছে না, দেশ ভালো চলছে। বিকল্প আপনি আগে খুঁজতে হবে। এটা হলো একটা মানে আপনার কনফিউজিং কোশ্চেন। যেই পড়ায় না তোমার বিকল্প তো কেউ নাই, আমার বিকল্প কে? কেউ নাই। তবে তুমি শরীর দেখো না,
এক মুহূর্ত চেয়ার খালি থাকবে না। মানে চলে তাহলে আসবে। কিভাবে জনাব মাসুদ কামাল, আমলাতন্ত্র তো 1 জন 2 জন 10 জন 20 জন মানুষ না, একটা বড় একটা জনগোষ্ঠী যারা আমলাতন্ত্র সামলাচ্ছেন। যেমন আমরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে স্কুল কলেজগুলো থেকে দেখেছি সব সরে গেছে একদম মাথা পর্যায়ে যারা আছেন, বিভিন্ন পদ থেকে সরে সরে যাচ্ছেন, তাতে যেমন একটা শূন্যতা, একটা অস্থিরতা তৈরি হচ্ছে। মানে আমলাতন্ত্র কি সবাই সরে যাবেন, আপনি কি সেরকমটাই সাজেস্ট করছেন? না, আমি তা বলছি না, আপনি তো উত্তর দিয়ে দিলেন। আপনি কি মানে আমি বললেন? আসলে বুঝিনি এই জন্য। আপনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ের মাথাগুলি সরে গেছে, হুম, আমরা তন্ত্রের মাথা কেটে ফেলেন। সিম্পল উত্তর, আপনার মাথা কাটলেন যখন আপনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিয়েছেন, রেজিস্ট্রারকে সরিয়ে দিলেন, উপাচার্যকে সরিয়ে দিলেন, তখন কি হলো? বাকি সবার জন্য একটা কিন্তু লেসন হয়ে গেল, সবাই জানলো যে কি করলে কি হয়। হুম, শুনেন, বাংলাদেশের সচিবালয়ে জয়েন্ট সেক্রেটারি, এমনকি কিছু কিছু ক্ষেত্রে এডিশনাল সেক্রেটারি পর্যন্ত প্রমোশনটা বেসিক্যালি হয় মেধার ভিত্তিতে, কিন্তু যখন সেক্রেটারি হয় তখন সেটা হয় রাজনৈতিক বিবেচনায়। সিম্পল ছিল, আপনি অধিকাংশ সেক্রেটারিকে সরিয়ে দেন, তাদের চাকরি অনেক